স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের ফ্রি অনলাইন স্কুলে আবারও আসার জন্য। বরাবরের মতো আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র বিন্যাসের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এবং তোমাদের পুরো ক্লাস জুড়ে থাকবো আমি সিফাজুল কামরা। তো ক্লাস শুরু করা যাক, আসো। আচ্ছা, এর আগের দিন আমরা হচ্ছে যে কি 5টা অঙ্ক করছিলাম, 5 টাইপের। যে ওই টাইপগুলো এক একটা অঙ্ক ছিল ঠিক আছে, বাট 5টা অঙ্ক 5টা সূত্র বহন করছিল আমাদের। মানে আমরা যে কোনো অঙ্ক ওই সূত্র অনুসারে ইউজ করলে বা তোমার হচ্ছে ওই টাইপের অঙ্কগুলো আমাদের যদি আসে তাহলে আমরা সেভাবে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসতো। তো আমরা ঠিক সেরকমভাবে আজকে কিছু অঙ্ক করব। তো সেগুলো হচ্ছে নাম্বার রিলেটেড। কি রিলেটেড? নাম্বার রিলেটেড। তার মানে এই বিন্যাসগুলো হবে নাম্বারের সাথে বা সংখ্যা পদ্ধতির সাথে। তো আসো আমরা একটা অঙ্ক দেখি। 65320 অঙ্কগুলি দ্বারা কতগুলো, তাহলে কি বললাম, 65320 অঙ্কগুলি দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তৈরি করা যায়। তাহলে আমি কি বললাম যে হচ্ছে 65320 অঙ্কগুলি দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তৈরি করা যায়। আচ্ছা, তো এই অঙ্কটার সময় তোমাদেরকে একটা জিনিস মাস্ট বি লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে দেখো এখানে একটা কথা বলছে, এটা কি কথা? অর্থপূর্ণ। কি কথা বলছে? আমার অর্থপূর্ণ বলছে। তো অর্থপূর্ণ কথাটা অর্থ এটাই বোঝাচ্ছে যে আমি যে 5 অঙ্কের যে বিজোড় সংখ্যা তৈরি করবো সেটা যেন আমার অর্থপূর্ণ হয়। সে ধরো আমার 0 0 0 1 2 3। তো দেখো তো এটাও কিন্তু আমার 5 অঙ্কের কিনা, এটাও একটা 5 অঙ্কের বেজোড় সংখ্যা। কারণ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 5টা কিন্তু অঙ্ক আছে, দেন আবার সবার লাস্টে আমার একটা বেজোড় সংখ্যা আছে। তার মানে আমি বলতে পারি এটাও আমার 5 অঙ্কের বেজোড় সংখ্যা। বাট কথা হচ্ছে যে এটা কিন্তু আমার অর্থপূর্ণ না। কেন অর্থপূর্ণ না? তোমরা বলতে পারো যে ভাইয়া আমি কেন সামনে 3টা জিরো দিব? 3টা জিরো আমি যদি না লিখি আমার তবুও সেম অর্থই বহন করবে। সেটা কত? 1 2 3। তো ঠিক সেই রকম যে আমি সামনে যদি 3টা জিরো দিই বা সামনে যদি কোনো জিরো লিখি, সেই জিরোর কোনো আমরা জানি যে মূল্য নাই। তো এই জন্য আমাকে অর্থপূর্ণ করতে গেলে আমাকে সামনে কি থাকতে হবে না? অবভিয়াসলি জিরো রাখা যাবে না। তো দেখো এখানে আমার কি আছে? এখানে আমার ছিল সংখ্যাটা হচ্ছে 65320। তার মানে এখানে জিরো আছে। তো আমার কয় অঙ্ক বলছে? 5 অঙ্ক বলছে। এই হচ্ছে আমার 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার তোমার কি বলবো ছক। তো এখন দেখো এখানে আমাকে যেহেতু অর্থপূর্ণ বলছে, কি বলছে? যেহেতু অর্থপূর্ণ বলছে তাহলে আমি কি করব? সামনে আমার কখনোই জিরো নেওয়া যাবে না। তার মানে আমাকে অলওয়েজ সবসময় কি করতে হবে? জিরো বাদ দিয়ে সামনে যে কোনো সংখ্যা নিতে হবে। এবং লাস্টে একটা কথা বলছে, এটা কি? সেটা বলছে হচ্ছে বিজোড়। সেটা কি বলছে? বিজোড়। তো বিজোড় দিয়ে কি বোঝাচ্ছে? যে লাস্টে আমার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা অবভিয়াসলি আমার কি হতে হবে? বিজোড় হতে হবে। তো দেখো তো এখানে বিজোড় কে কে? এই 5 একটা বিজোড়, 3 একটা বিজোড়, ঠিক আছে কিনা? তার মানে এই বিজোড় যে সংখ্যাটা, এই লাস্টের যে ঘরে যে বিজোড় সংখ্যাটা বসবে সে কিন্তু পূরণ হবে অবভিয়াসলি এই 5 আর 3 দ্বারা। আমার অঙ্ক ছিল 5টা, অঙ্ক ছিল কয়টা? 5টা। বাট সেখান থেকে আমি কি করব? যে এই 5 আর 3 কে শুধু আমি সিলেক্ট করে এই লাস্টের ঘরে যে কোনো একটাকে আমি পূরণ করব, লাস্টের ঘরটা। তার মানে আমার এই লাস্টের ঘরটা পূরণ হবে কত উপায়ে? অবভিয়াসলি 2 উপায়। কেন? কারণ লাস্টের ঘরে হয় 5 বসবে, না হয় 3 বসবে। তো এখন দেখো তাহলে আমি ধরে নিলাম তাহলে লাস্টের ঘরে আমার 2 উপায়ে পূরণ হচ্ছে। ওখানে হয় 5 হবে, না হয় 3 হবে। তো এখন দেখো আমি যেহেতু বললাম যে হচ্ছে আমার 5 অঙ্কের এটা একটা ছক, তার মানে আমি যদি 5 বা 3 এর মধ্যে যে কোনো একটা এখানে সংখ্যা বসাই দেই, ধরে নিলাম আমি 3 বসাই দিছি। কি বসাই দিছি? 3 বসাই দিছি। এখন তাহলে দেখো তো ভাই আমার সংখ্যা আছে কয়টা? অবভিয়াসলি এখন আমার সংখ্যা আছে 4টা। ওকে ফাইন। কথা হচ্ছে ভাইয়া এই 4টা সংখ্যার মধ্যে কিন্তু এই জিরো কিন্তু সামনে বসবে না। কেন বসবে না? কারণ আমি একটু আগে বললাম যে অর্থপূর্ণ বেজোড় সংখ্যা বোঝাতে গেলে আমার কখনোই সামনে জিরো নেওয়া যাবে না। তাহলে সামনে আমার জিরো যদি না বসে তাহলে আমি জিরো বাদ দিলে আমার কয়টা সংখ্যা থাকে?
এখন আমি জিরোটা বাদ দিয়ে দিলাম, তাহলে জিরো বাদ দিলে আমার সংখ্যা থাকতেছে তিনটা। সেটা কয়টা? তিনটা, 6, 5, 2। তার মানে এই সামনের ঘরটা আমার পূরণ হবে, বা প্রথম যে ঘরটা আছে সেই ঘরটা পূরণ হবে এই তিনটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে। সেটা কত উপায়? 3 উপায়। ওকে ফাইন। এখন দেখো, সে আমি ধরে নিলাম আমার সামনের ঘরে 6 বসে গেছে। এখন তাহলে আমার সংখ্যা আছে কয়টা? তিনটা। এই তিনটার মধ্যে, তাহলে তিনটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসবে এই ঘরটাতে। সেটা কত উপায়? অবভিয়াসলি 3 উপায়। অনুরূপ ভাবে আমি ধরে নিলাম যেখানে 5 বসে গেছে, যদি 5 বসে যায় তাহলে এখন আমি বললাম এই বাকি দুইটা ঘরে এই দুইটা সংখ্যা, এই মানে তোমার তাহলে কত হচ্ছে? এই 3 নম্বর ঘরে তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসবে কত উপায়? 2 উপায়। আরো একটা সংখ্যা বাদ গেল, থাকতেছে তাহলে আর একটা সংখ্যা। তাহলে ওই একটা সংখ্যা এই একটা ঘরে বসবে কত উপায়? 1 উপায়। তাহলে দেখো তো, তাহলে আমরা জানি যে গণনার গুণনী থেকে যে কোনো কিছুর বিন্যাস নির্ণয় করা মানে সমস্ত স্টেপগুলোকে গুণ করা। তার মানে আমি যদি গুণ করি এখন, তাহলে মোট তৈরিকৃত সংখ্যা ইজ ইকুয়াল টু 3 × 3 × 2 × 1 × 2। তাহলে কত দাঁড়াচ্ছে? 9, 18, 36। তার মানে আমি মোট এই তোমার যা যা ছিল যে 6, 5, 3, 2, 0 এই 5টা অঙ্ক দ্বারা আমি 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কয়টা তৈরি করতে পারবো? মোট 36টা তৈরি করতে পারবো। তো অঙ্কের প্যাটার্নটা আমাদের অনেক ইজি ছিল, বাট শুধু কোশ্চেনটা মানে সমস্যা এক জায়গায় করবে, সেটা কোথায়? এই অর্থপূর্ণ। অনেকেই হয়তো বা দেখা গেল যে এখানে ঠিকই 2 বসাইছে, ওকে ফাইন, কারণ আমার দুটো বিজোড় সংখ্যা ছিল, দুইটার মধ্যে 2 উপায় বসবে, যে কোনো একটা বসবে। কথা হচ্ছে অর্থপূর্ণটা অনেকে কি করে, মানে মিস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই জিরোটাকে কি করে, এখানে ধরে নেয়, ধরে নিয়ে সেখানে কত লেখে, এখানে তখন তারা 4 দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু 4 তো এখানে হবে না, কারণ আমার যদি সামনে কোনো ক্রমে 0 চলে আসে তাহলে কিন্তু সেই সংখ্যাটা 5 অঙ্কের সংখ্যা থাকতেছে না, মানে 5 অঙ্কের তোমার আর অর্থপূর্ণ বিজোড় হচ্ছে না। এই জন্য আমাকে প্রথমে কখনোই 0 বসা যাবে না, এই জন্য প্রথম ঘরটা পূর্ণ হবে 3 উপায়। ওকে, আচ্ছা, এখন আসলে আরেকটা অঙ্কে যে সংখ্যাগুলো নিয়েছিলাম আমরা সেই সংখ্যাগুলো আবারও ইউজ করতেছি। সেই সংখ্যাগুলো কি কি ছিল? 6 ছিল, 5 ছিল, 3 ছিল, 2 ছিল, 0 ছিল। এখন এখানে শুধু আমি একটাই চেঞ্জ করব, সেটাকে আমি এখানে জোর করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখন কোশ্চেনটা বললাম যে 6, 5, 3, 2, 0 অঙ্কগুলি দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ এবার কি জোড় সংখ্যা তৈরি করা যায়। এবার কি বলছি আমি? জোড় সংখ্যা তৈরি করা যায়। তো আসো দেখি আমরা কয়টা জোড় সংখ্যা তৈরি করা যায়। আচ্ছা, তো এই অঙ্কটা দেখো কোশ্চেনের প্যাটার্নটা ঠিক আগের অঙ্কের আমার মানে কোশ্চেন প্যাটার্নের মতো, জাস্ট শুধু এখানে বিজোড়টা হয়ে গেছে জোড়, বাট অ্যান্সারটা কিন্তু আগের প্যাটার্নেই হবে, বাট এখানে 2টা স্টেপে হবে। কেন 2টা স্টেপে হবে এখন আসো, কারণ 2টা স্টেপে হবে শুধুমাত্র এই কারণেই আমার এখানে জোড় সংখ্যা কয়টা? জোড় সংখ্যা কিন্তু 3টা। কি কি? 6, 2, 0। ঠিক আছে, 6, 2, 0 হচ্ছে আমার জোড় সংখ্যা। আচ্ছা, তো এখানে 2টা স্টেপ হবে এই কারণেই, কারণ আমি যদি শেষে যদি 0 নেই, শেষের সংখ্যাটা যদি আমি 0 নেই, তাহলে কিন্তু আমার সেটা কি বোঝাচ্ছে? 5 অঙ্কের একটা অর্থপূর্ণ জোড় সংখ্যা বোঝাচ্ছে। ওকে ফাইন, ভালো কথা। বাট আমি যদি শেষে 0 না নিয়ে এই 6 আর 2 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিই, ধরে নিলাম আমি 6 নিছি, ওকে ফাইন, তাহলে আমার আরো থাকতেছে 4টা ঘর। এই 4টা ঘরের মধ্যে কোনো কারণে যদি আমার প্রথম ঘরে যদি 0 চলে আসে, তাহলে সেটা কি আর 5 অঙ্কের আমার জোড় সংখ্যা হলো অর্থপূর্ণ? কখনোই সেটা 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে না। আচ্ছা, যেহেতু হবে না, এই জন্য আমাকে মোটে এই অঙ্কটা করতে গেলে 2টা স্টেপে করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম স্টেপটা হবে যে শেষে 0 নিয়ে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমার এই যে 5 অঙ্কের হচ্ছে একটা ছক, তাহলে আমাকে কি বলছে? শেষে 0। তার মানে শেষে 0 নিলে আমরা কি জানি? অবভিয়াসলি 0 একটা জোড় সংখ্যা বহন করে, তার মানে 0 নিয়ে নিলাম। আচ্ছা, ওকে ফাইন। তো 0টা আমি কয়টা 0 আছে? এখানে একটাই আছে, তার মানে কত উপায় পূরণ হবে? অবভিয়াসলি 1 উপায়। আচ্ছা, তো এখান থেকে এখন আমার 0 বাদ হয়ে গেল। ওকে ফাইন, সংখ্যা থাকতেছে কয়টা? আর 4টা থাকতেছে। কয়টা থাকতেছে? 4টা। তো এই 4টার মধ্যে তাহলে প্রথম ঘরটা তাহলে কত উপায় পূরণ হবে? 4টার মধ্যে যে কোনো একটা দিয়ে প্রথম ঘরটা পূরণ হবে। ওকে ফাইন, 4 উপায়। তারপরে মনে করো এখন আমার 0 গেল, 6 গেল, সে ধরে নিলাম এখানে 6 বসছে, বাকি থেকে কয়টা? 3টা। এই 3টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা তোমার বসবে এই ঘরটাতে। তাহলে আমি যদি সাপোজ ধরে নিলাম এখানে 5 বসছে, ওকে ফাইন, সেটা কত উপায়? 3 উপায়। তাহলে আমার 5টাও বাদ হয়ে গেল, থাকে আর কটা সংখ্যা?
দুইটা সংখ্যা 3 আর 2। তো এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা তোমার বসবে এই ঘরে। সেটা কত উপায়? দুইটার মধ্যে যে কোনো একটা মানে 2 উপায়। আচ্ছা, সেটা তাহলে কত উপায়? 2 উপায়। ধরে নিলাম এখানে আমি 3 বসাই দিছি। এখন আমার বাকি থাকতেছে কয়টা? একটা অঙ্ক। সেটা একটা অঙ্ক, এই একটা ঘরে কত উপায় বসবে? অবভিয়াসলি 1 উপায় বসবে। তাহলে এখন দেখো, তাহলে আমার মোট তাহলে সংখ্যা সাজানোর উপায়টা কত? ইজ ইকুয়াল টু 4 3 2 1 1। আচ্ছা, তাহলে কত হলো? 3 4 12, 12 2 24। আচ্ছা, ওকে ফাইন। এখন দেখো, এখন আমি কি বললাম? এটা শেষে 0 নিয়ে। এখন আমি কি করব? যে আমি শেষে 0 নেব না। তার মানে এখানে অপশনটা হবে শেষে 0 না নিয়ে। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার জিনিসটা তাহলে কি হচ্ছে? তাহলে আমি যদি এখন শেষে যদি 0 না নেই, তাহলে আমার এখানে মোট জোড় সংখ্যা আছে 3টা, 6 2 0। তাহলে আমি শেষে যখন যদি 0 না নেই, তাহলে কিন্তু এখন দেখো আমার এই 6 আর 2 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা কিন্তু আমার কি বসতেছে? শেষে বসতেছে। কি বসতেছে? শেষে বসতেছে। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা সংখ্যা আমি যদি শেষের ঘরটাতে বসাই, তাহলে সেটা কত উপায়ে বসবে? 2 উপায়ে বসবে। ওকে ফাইন। তাহলে আমি ধরে নিলাম আমি পিছনে 6 বসাইছি, কারণ 6 আমার কি বহন করতেছে? জোড় সংখ্যার প্রতীক বহন করতেছে। তাহলে আমি যদি শেষে যদি 6 বসাই, তাহলে আমার সংখ্যা থাকতেছে আর কয়টা? 4টা। তখন 4টার মধ্যে কি আমি যে কোনো একটাকে এখানে বসাতে পারবো? না, পারবো না। কেন পারবো না? কারণ এখানে 0 আছে। তার মানে 0কে বাদ দিয়ে আমাকে যে কোনো এখানে একটা সংখ্যাকে বসাতে হবে। তাহলে দেখো, আমি শেষের ঘরে যদি 6 বসাই আর সামনে যদি 0 না বসাই অর্থপূর্ণ করার জন্য, তাহলে আমার সংখ্যা থাকে কয়টা? 3টা। তাহলে 3টা মধ্যে যে কোনো একটা সংখ্যা আমার বসবে প্রথম ঘরটাতে। সেটা কত উপায়? অবভিয়াসলি 3 উপায়। ওকে ফাইন। তাহলে দেখো আমার দুইটা সংখ্যা কিন্তু বসে গেছে। এখানে একটা সংখ্যা বসছে, এখানে একটা সংখ্যা বসছে। এখন দেখো, তাহলে আমার বাকি থেকে কটা সংখ্যা? ধরে নিলাম 6 বসছে আর হচ্ছে তোমার 5 বসছে। ওকে ফাইন। শেষে 6, প্রথমে 5 বসছে। এখন বাকি থেকে 3টা সংখ্যা। এই 3টার মধ্যে যে কোনো একটা বসবে এইখানে। সেটা কত উপায়? 3। তাহলে বাকি থাকে আর 2টা। সেই দুইটা সংখ্যা এখানে বসবে যে কোনো একটা 2 উপায়। বাকি থাকে আর একটা, সেই একটা এখানে বসবে 1 উপায়। তাহলে এখন দেখো এখানে তাহলে মোট সংখ্যাটা তাহলে কত হচ্ছে? 3 × 3 × 2 × 1 × 2। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 36। তাহলে এখন আমরা যদি যোগ করি, তাহলে অতএব মোট সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, এখানে মোট সংখ্যা দিও না, যে সংখ্যা সাজানো যায় লেখো এখানে। ঠিক আছে, এখন লেখো যে অতএব মোট সংখ্যা 24 + 36। তাহলে কত হয়? 60। তাহলে মোট আমি যদি এই 6 5 3 2 0 এই অঙ্কগুলি দ্বারা যদি 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা তৈরি করি, তাহলে আমি মোট কতটি সংখ্যা পাবো? মোট 60টা সংখ্যা পাবো। আচ্ছা, এবার আসো আরেকটা অঙ্কে। মনে করো আমি এখন একটা অঙ্ক দিলাম, তোমাদের সবগুলো বইয়েরই অঙ্ক। আচ্ছা, অঙ্কটা দিলাম 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে আমি মোট কয়টা সংখ্যা নিলাম? 6টা সংখ্যা নিলাম। সেই 6টা সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, এখন আমি বললাম এই 6টি সংখ্যা দ্বারা 5000 থেকে 6000 এর মধ্যবর্তী কতটি সংখ্যা গঠন করা যায়? তাহলে আমি কি বললাম? যে 1 2 3 4 5 6 সংখ্যা দ্বারা 5000 থেকে 6000 এর মধ্যবর্তী। তাহলে আমি কি বললাম? বললাম যে হচ্ছে 1 2 3 4 5 6 সংখ্যা দ্বারা 5000 থেকে 6000 এর মধ্যবর্তী কতটি সংখ্যা তৈরি করা যায় বা গঠন করা যায়। তো এখন দেখো এখানকার শর্তটা আমার কি বলছে? 5000 থেকে 6000। তাহলে এখানকার যে শর্তটা আমাকে বলছে, সেটা কি শর্ত? বলছে 5000 থেকে 6000 এর মধ্যবর্তী হতে হবে। তাহলে এখন চিন্তা ভাবনা করো তো, এখানে তাহলে আমার মোট কয়টা সংখ্যা আছে? 1 2 3 4। তার মানে আমাকে সবগুলো সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট হতে হবে? 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে। ওকে ফাইন। কথা হচ্ছে দেখো তো ভাইয়া, এখন যে আমি যদি বলি 5000 থেকে 6000 এর মধ্যবর্তী সংখ্যা, তাহলে দেখো তো সব সময় আমার প্রত্যেকটা সংখ্যার শুরুতে 5 থাকতেছে কিনা? কারণ এখানে বুঝাচ্ছে কথাটার অর্থ যে 5000
1 থেকে শুরু করে 5999। তার মানে এই 5000 থেকে 6000 এর মধ্যবর্তী সংখ্যা হবে 5001 থেকে 5999টা। ওকে, তাহলে দেখো তো আমার সবার প্রথমেই সব সময় কি থাকতেছে, 5 থাকতেছে কিনা। আচ্ছা, যদি 5 থেকে থাকে তাহলে আমি এই 4 অঙ্কের জন্য আমি অলওয়েজ বলতে পারি না প্রথম ঘরটাতে শুধুমাত্র আমার একটা সংখ্যাই বসবে। সেটা কোন সংখ্যা? এই 5 নাম্বার সংখ্যাটা বসবে কিনা। তাহলে আমি বলে দিই, তাহলে এটা কত উপায়ে বসবে? 1 উপায়ে বসবে। ওকে ফাইন। এখন দেখো আমি যদি একে বসাই দিলাম তাহলে এখন বাদ, বাকি থাকতেছে কয়টা সংখ্যা? বাকি থাকতেছে 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসবে। এখানে কত উপায়? 5 উপায়। ধরে নিলাম আমি 1 বসাই দিছি। ওকে ফাইন। তারপরে এখন বললাম বাকি থেকে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা সংখ্যা এই ঘরটাতে বসবে কত উপায়? অবভিয়াসলি 4 উপায়। ধরে নিলাম আমি 2 বসাই দিছি। ওকে, বাকি থাকতেছে 3টা সংখ্যা। এই 3টা সংখ্যা এই ঘরটাতে বসবে কত উপায়? 3 উপায়। তাহলে অতএব তাহলে আমার সংখ্যা গঠন করা যায় 1 × 5 × 4 × 3। তাহলে কত হচ্ছে? অবভিয়াসলি 60টা সংখ্যা কি করা যাচ্ছে, আমার গঠন করা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে যদি সাপোজ এখানে যদি বলে যে 5000 না দিয়ে এখানে বললো তোমার মনে করো যে সে 3000 থেকে 8000। আচ্ছা, 3000 থেকে মনে করো বললো যে আচ্ছা 8000 না দেয়, আচ্ছা 8000ই দাও, সংখ্যা আমি একটা বাড়াই দিলাম, 8 দিলাম। তখন এখানে দিল 3000 থেকে 4000 দাও। আচ্ছা, বললো এখন যেখানে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী কতটি সংখ্যা গঠন করা যায়। তো এখন দেখো আমার এই কোশ্চেনটা আগের কোশ্চেনটা সেম, জাস্ট শুধু আমি এখানে মানটা চেঞ্জ করে দিছি। কি করে দিছি? মানটা চেঞ্জ করে দিছি। মানটা চেঞ্জ করা মানে আমার অঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি, আমার অঙ্কের যেই প্যাটার্ন সেই প্যাটার্নই হবে। তাহলে এখন দেখো এখানে বলছে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী কতটি সংখ্যা তৈরি করা। তার মানে এখন আমার সামনে তাহলে কি বসবে? তাহলে সংখ্যার যে লিমিটটা শুরু হবে 3001 থেকে 3999। তার মানে এবার শুরুটা হবে 3 দিয়ে। তবুও এখানেই কিন্তু বোঝাচ্ছে যে এই 3 সংখ্যাটা প্রথম ঘরে সবসময় বসবে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? এটা অবভিয়াসলি 1 উপায়, বাকিগুলো যা আছে আবারও আগের মতোই হবে। তার মানে আমি যদি এখানে যদি সংখ্যার যদি প্যাটার্নটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, আমার কিন্তু অঙ্কের কোনো পরিবর্তন হবে না, অঙ্ক যা আছে তাই হবে। হ্যাঁ, আমি যদি এখানে যদি এখন একটা যদি ঘটনা ঘটাই, সেটা কি? 30000 করলাম আর এখানে করে দিলাম 40000, তখন তোমার অ্যান্সারের প্রবলেম হবে, কারণ তখন তোমার কিন্তু 5 সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন কিন্তু 4 অঙ্কের যে জন্য যে তুমি অ্যান্সার পাবা সেটা কিন্তু তুমি 5 অঙ্কের জন্য পাবা না, কারণ তোমার আরেকটা ঘর তখন পড়ে থাকবে, যেটা কত উপায় পূরণ হবে? লাস্টে 2 উপায় পূরণ হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি 4 অঙ্কের যদি আমার সামনে যতই বলুক না কেন, লিমিট দেখ না কেন, আমার সবসময় অলওয়েজ অ্যান্সারটা কিন্তু সেম টাইপেরই থেকে যাবে। আচ্ছা, এখন আসো আরেকটা অঙ্কে, এই নাম্বার রিলেটেড লাস্ট টাইপের যে একটা অঙ্ক, এগুলো তোমার প্রত্যেকটা এক একটা টাইপ। এখানে তুমি একটা অঙ্ক শিখতে পারলে তুমি যে কোনো ফর্মুলা দেখ না কেন, তোমার নাম্বার চেঞ্জ করে দেখ না কেন, তুমি সবগুলো অঙ্ক ক্যালকুলেশন করতে পারবা। তো আরেকটা অঙ্ক মনে করছে এরকম 1 2 3 4 5 6 7 8। ওকে, তারপরে বললো যে এই অঙ্কগুলি দ্বারা কতগুলি 8 অঙ্কের জোড় সংখ্যা, আচ্ছা 8 অঙ্কের এই অঙ্কগুলি দ্বারা কতগুলো কতগুলি 8 অঙ্কের সংখ্যা গঠন করা যায় যেন তাদের প্রথম ও শেষ সংখ্যা কি হয়? জোড় হয়। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে 1 2 3 4 5 6 7 8 এই অঙ্কগুলো দ্বারা কতগুলি 8 অঙ্কের সংখ্যা গঠন করা যায় যেন তাদের প্রথম ও শেষ সংখ্যাটা কি হয়? জোড় হয়। আচ্ছা আসো, তাহলে আমি আগে ছকটা এঁকে নেই। আমাকে কি বলছে? 8 অঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে 8 অঙ্ক বলছে 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন, তাহলে আমার এই হচ্ছে 8 অঙ্কের ছকটা। এখন দেখো
আমাকে যে শর্তটা দিচ্ছে সেই শর্তটা হচ্ছে যে এখানকার প্রথম ও শেষ, কি বলছে, এই প্রথম আর হচ্ছে এই শেষ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমার কি হতে হবে, জোড় হতে হবে। তার মানে বললাম যে আমি আমার শর্তটা হচ্ছে যে এই প্রথমে যে সংখ্যাটা থাকবে জোড় এবং এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি হতে হবে, জোড় হতে হবে। এখন আসো দেখি আমরা এখানে জোড় সংখ্যা কয়টা, 2 4 6 8, এই চারটা হচ্ছে আমার কি সংখ্যা, জোড় সংখ্যা। তো দেখো আমি যদি এই সংখ্যাটাকে জোড় করতে যাই তাহলে সেটা কত উপায়ে জোড় হবে, এই চারটার মধ্যে যে কোনো কিন্তু একটা ওখানে বসবে। কি বললাম আমি, এই চারটার মধ্যে যে কোনো কিন্তু একটা ওখানে বসবে, সেটা কত উপায়, 4 উপায়। ওকে ফাইন। এখন দেখো আমার এই চারটা জোড়ের মধ্যে আমি একটা জোড় ওখানে বসাই দিছি, তাহলে আমার জোড় সংখ্যা থাকতেছে আর কয়টা, সে আমি ধরে নিলাম আমি 8টাকে বসাই দিছি ওখানে, তাহলে এখন আমার জোড় সংখ্যা থাকতেছে 3টা, 2 4 6। যদি আমাকে শর্তে বলছে যে প্রথম সংখ্যাটা কি হতে হবে, জোড় হতে হবে, তাহলে এখন তাহলে আমাকে কি করতে হবে, এই 2 4 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তাহলে আমার এখানে বসবে। তার মানে এটা কত উপায়ে বসবে, 3 উপায়। আচ্ছা এখন দেখো এখানে একটা সংখ্যা বসে গেছে, এখানে একটা সংখ্যা বসে গেছে আমার, এবং শর্ত আমার পূরণ হয়ে গেছে। এখন যা থাকে থাক, এখন আমাকে অঙ্ক করতে হবে। তার মানে এখন আমার 8টা থেকে 2টা চলে গেছে, বাকি থাকে আর কয়টা অঙ্ক, 6টা অঙ্ক। 6টা অঙ্কের মধ্যে এই ঘরটাতে কত উপায় পূরণ হবে, 6 উপায়। আরো একটা অঙ্ক বসে গেল, আর অঙ্ক থাকলো কয়টা, 5টা, এটা কত উপায় পূরণ হবে, 5। আরো একটা হয়ে গেল 4, আরো একটা, আরো একটা, আরো একটা। ওকে এখন দেখো তাহলে অ্যান্সারটা তাহলে হবে 3 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 × 4, এটা হবে অ্যান্সার। গুণটা তোমরা বাসায় নিজ দায়িত্বে করে নিবা। আচ্ছা তো এই ছিল মোটামুটি আমার নাম্বার রিলেটেড যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো মূলত এইভাবেই আসে। তো তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে পারো তাহলে তোমাদের যেই প্যাটার্নে দেখ না কেন, সে ধরো এখানে তোমার এখন জোরের জায়গায় বিজোড় করে দিল, কি করে দিল, জোরের জায়গায় বেজোড়, তাহলে তোমার এখন দেখতে হবে বেজোড় সংখ্যা কে কে, 1 3 5 7, এখানেও কিন্তু বেজোড় সংখ্যা 4টা। তার মানে ওই বেজোড় দিলেও তোমার অ্যান্সার যা আসবে, জোড় দিলেও তোমার অ্যান্সার তাই আসবে। আচ্ছা এখন আসো তোমাদের যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে যে রিপিটেটিভ বিন্যাস। কি বিন্যাস, রিপিটেটিভ বিন্যাস। তার মানে এই কথার অর্থ হচ্ছে যে পুনরাবৃত্ত, পুনরাবৃত্ত। তো আমরা রিপিট কথাটা কখন ইউজ করি, যখন একটা জিনিস আমি বারবার বলবো বা করব বা কিছু করলাম বারবার, সেই জিনিসটার অর্থে আমরা তখন কি কথাটা ইউজ করি, এই রিপিট কথাটা ইউজ করি। তো এটাকে বাংলা ভাষায় আমি বলতেছি পুনরাবৃত্ত। আচ্ছা তো পুনরাবৃত্ত বিন্যাসটা বা রিপিটেটিভ বিন্যাসটা আসলে মূলত কি জিনিস। তো একটা জিনিস তুমি কল্পনা করো, এখানে দেখো যে মনে করো সংখ্যা আছে আমার এ বি এ, ওকে আচ্ছা ধরে নিলাম আমার সংখ্যা আছে এ বি এ। তো এখন আমি এক কাজ করলাম, বিটাকে সামনে দিয়ে আমি লিখলাম এ এ, ওকে। তো দেখো তো ভাইয়া এখানে কি আমার কোনো কিছু রিপিট হয়েছে, আমি জাস্ট শুধু বিটা আমার এখানে দ্বিতীয় পর্যায়ে ছিল, সেটাকে আমি প্রথম পর্যায়ে নিয়ে আসছি, তারপরে এ এ এ। তো দেখো তো বি বি লিখছি, এ এ লিখছি, এ এ লিখছি, এ এ লিখছি, তার মানে এখানে একটা বি ছিল একটা বি আছে, 3টা এ ছিল 3টা এ লিখছি। এখানে কি আমার কোনো কিছু পুনরাবৃত্ত বা রিপিটেড হয়েছে, হয়নি। বাট এখানে দেখো তো এখন আমি নিলাম এখানে এ বি, ঠিক আছে, দুটো সংখ্যা নিলাম। এখন আমি এক কাজ করলাম, আমি এখানে লিখলাম এ বি বি বি। এখন দেখো এখানে কি হয়েছে, আমার এখানে ছিল এ আর বি সংখ্যা, বাট আমি পরে লিখলাম এ লিখলাম ভালো কথা, কিন্তু বি ছিল আমার একটা, কিন্তু এখানে বি হয়ে গেছে 3টা। তাহলে দেখো আমি বলতে পারি না যেখানে বি এর রিপিট ঘটছে কতবার, 3বার বি এর, বা এখানে 3বার তোমার কি হচ্ছে, তাহলে বি এর রিপিট ঘটতেছে, একটা বি বসাইছি, 2টা বি বসাইছি, 3টা বি বসাইছি, তাহলে এখানে আমার কি হচ্ছে, বি এর রিপিট হচ্ছে। তাহলে মূলত রিপিটেড বলতে বা রিপিটেটিভ বলতে আমি মূলত এই জিনিসটাকে বুঝাচ্ছি। তো এখন দেখি বিন্যাসের ক্ষেত্রে মূলত কি জিনিস হবে রিপিটেটিভের জন্য। আচ্ছা তো এটাও আমি তোমাদের বুঝাবো অঙ্ক দিয়ে। তো দেখো একটা অঙ্ক যে বলছে যে কোনো একটা শহর বা তুমি বলো যে তোমার কোনো একটা এলাকা, তোমার যে এলাকায় তোমরা থাকো না কেন সেই একটা এলাকা মনে করো যে সেই এলাকা বলা হয়েছে সকল টেলিফোন নাম্বার কয় ডিজিটের, 7 ডিজিটের, ঠিক আছে। তো আমার সংখ্যাগুলো হচ্ছে 1 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10 নম্বর মোট অঙ্ক। এই অঙ্কের মধ্যে তোমার ওই এলাকার সকল ফোন নাম্বার ডিজিট কত, 7 ডিজিটের। ফোন নাম্বারগুলো হচ্ছে 7টা ডিজিটের,
ঠিক আছে, ওকে ফাইন। এখন তোমাকে বলা হলো যে এই 10টা অঙ্ক থেকে তোমার এলাকায় 60 ডিজিটের মোট কতগুলি ফোন নাম্বার তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে মোট 60 ডিজিটের কতগুলি ফোন নাম্বার তৈরি করা যাবে। ঠিক আছে, তো আমার এখানে যে অপশনটা দিচ্ছি সেটা কত, 7 ডিজিট। কত বলছে, 7 ডিজিট। তার মানে অবভিয়াসলি আমার সকল ফোন নাম্বারগুলো কি হবে, 60টা ডিজিটের মধ্যে থাকতে হবে। কয়টা ডিজিটের মধ্যে, 60টা। 6 7 1 2 3 4 5 6 7। ওকে, এখন দেখো ভালো কথা, তো আমরা জানি তোমার মনে করো যে এই প্রথম ঘরটা, তাহলে এখন আমরা আগের অঙ্কের মধ্যে কি বলতে পারি, যে প্রথম ঘরটা পূরণ হবে এই 10টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক দিয়ে, হবে কি না? হ্যাঁ, অবভিয়াসলি হবে, যে 10টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক দিয়ে আমার এই প্রথম ঘরটা পূরণ হবে। এখন কথা হচ্ছে যে দ্বিতীয় ঘরটা ভাইয়া, তো মনে করো যে সে আমি লিখতেছি একটা ফোন নাম্বার 0172051 ওকে। তো কথা হচ্ছে যে এই যে আমি ফোন নাম্বারটা লিখলাম, ঠিক আছে, দেখো তো এখানে 0 কি আমার শুধু একবারই ইউজ হয়েছে? না, 0 কিন্তু আমার এখানে একবার ইউজ হয়েছে, আবার এখানেও একবার ইউজ হয়েছে। তারপর দেখো তো 1, এই 1 কি আমার কি একবার ইউজ হয়েছে? না, এখানেও 1 আমার কয়বার ইউজ হয়েছে? 2বার। তার মানে আমি বলতে পারি যে কখনো তোমার এই ফোন নাম্বারের জন্য বা ফোন নাম্বারের ডিজিটের জন্য কখনোই কিন্তু তোমার এমন হবে না যে আমি একটা নাম্বার বসাইছি পরবর্তীতে সেই নাম্বারটা বসাতে পারবো না, পরবর্তীতে তোমার সেই নাম্বার আবার ওটা বসতেই পারে। তাহলে যদি বসতেই পারে, তাহলে দেখো তো আমি তাহলে বলতে পারি না যে দ্বিতীয় ঘরটাও পূরণ হবে এই 10টা সংখ্যার মধ্যে যে কোনো একটা নিয়ে? হ্যাঁ, আমি বলতে পারি যে দ্বিতীয় ঘরটা পূরণ হবে 10টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে। আচ্ছা, অনুরূপভাবে তাহলে আমি বলতে পারি এই তৃতীয় ঘরটাও পূরণ হবে 10টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে, চতুর্থটাও 10টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে, পঞ্চমটাও হবে, ষষ্ঠটাও হবে এবং সপ্তমটাও হবে। এখন আমি যদি গুণ করি তাহলে গুণটা হবে আমার 10 টু দি পাওয়ার 7। কি হবে, 10 টু দি পাওয়ার 7। মূলত এইটাই হবে আমার অ্যান্সার, যে আমার ওই তোমাদের ওই এলাকায় মোট 60 ডিজিটের 10 টু দি পাওয়ার 7 সংখ্যক ফোন নাম্বার তৈরি করা যাবে 10টা অঙ্ক থেকে। ওকে, আচ্ছা, এখন দেখো এরকমই তো এই অঙ্কটা আমি কেন বললাম রিপিটেটিভ বা পুনরাবৃত্ত বিন্যাস, কারণ দেখো এই যে আমার এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বারবার বসছে কিনা, তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যা বারবার বসছে বিধায় আমি এটাকে বলতেছি রিপিটেটিভ বা পুনরাবৃত্ত বিন্যাস। আচ্ছা, এখন আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি। মনে করো তোমাকে বললো যে তোমার এলাকায় প্রার্থী আছে কয়জন, 3 জন, আর বললো ভোটার আছে 5 জন। ঠিক আছে, তো প্রার্থীর আমি নাম দিলাম A B C। তাহলে প্রার্থী আছে কয়জন, 3 জন, ভোটার আছে কয়জন, 5 জন। তো এই যে 5 জন সেই ভোটার, ঠিক আছে, 5 জন সেই ভোটার, ভালো কথা। তো এখন দেখো তো এই 5 জন ভোটারের মধ্যে যে প্রথম যে ভোটারটা সে এ কে ভোট দিল, তাহলে আমি কি বললাম যে 5 জন যে ভোটার তার মধ্যে প্রথম ভোটারটা এ কে ভোট দিল। ওকে ফাইন, সে কি বি কে ভোট দিতে পারে না? দিতে পারে। সে কি সি কে ভোট দিতে পারে না? দিতে পারে। তার মানে আমি বলতে পারতেছি প্রথম ভোটারটা 3 জনকার মধ্যে যে কোনো একজনকে ভোট দিতে পারে কিনা, তার ইচ্ছা। সে এ কে দিল বা বি কে দিল বা সি কে দিল, তাহলে সে 3 জনকে কিন্তু ভোট দিতে পারে। 3 জনের মধ্যে যে কোনো একজনকে কত উপায়? 3 উপায়। ওকে, আচ্ছা, তো কথা হচ্ছে সে যদি সাপোজ এ কে ভোট দেয়, এখন দ্বিতীয় যে ভোটারটা সে কি এ কে ভোট দিতে পারবে না? সেও কিন্তু এ কে ভোট দিতে পারবে, বা সে বি কে ভোট দিতে পারবে, বা সি কে ভোট দিতে পারবে। সেও কিন্তু ইচ্ছা যে 3 জনকার মধ্যে যে কোনো একজনকে ভোটার করা, মানে ভোট দেওয়া। আমরা জানি যে কোনো একটা এলাকায় কখনো যদি কোনো চেয়ারম্যান বা কোনো মেম্বার বা কোনো যদি এমপি যদি বিজয়ী লাভ করে, সে প্রচুর সংখ্যক ভোটে কিন্তু বিজয়ী লাভ করে। সেখানে কি সে শুধু কি একজনকার করে ভোট নিছে, নাকি সবারই ভোট নিতে পারবে? সবারই ভোট নিতে পারবে। ঠিক সেরকম এ কে প্রথম প্রার্থী ভোট দিছে বলে যে দ্বিতীয় প্রার্থী যে বি কে, মানে দ্বিতীয় যে তোমার ভোটার আছে সে যে এই এ প্রার্থীকে ভোট দিতে পারবে না এমন কোনো কথা না, সেও কিন্তু পারবে এ কে ভোট দিতে। তার মানে এই যে দ্বিতীয় যে প্রার্থী সেও 3 জনের মধ্যে যে কোনো একজনকে ভোট দিতে পারবে। তৃতীয় যে ভোটার সেও সেম, চতুর্থটাও সেম, পঞ্চমটাও সেম। তাহলে আমার ভোট দেওয়ার উপায়টা তাহলে কত হচ্ছে?
এই 3 জন প্রার্থীকে এই 5 জন ভোটার কত উপায়ে ভোট দিবে? 3 টু দি পাওয়ার 5। তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 5 উপায়ে তাহলে কি হচ্ছে সে ভোট দিচ্ছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, আমি এখন একটা অ্যান্সার পাইলাম 3 টু দি পাওয়ার 5, এর আগে একটা অ্যান্সার পাইলাম 10 টু দি পাওয়ার 7। কি পাইলাম? 10 টু দি পাওয়ার 7। তো দেখো তো ভাই এই জিনিসগুলো আমার একই টাইপের কিনা, যে সামথিং এর উপরে একটা সামথিং পাওয়ার, কি বলতেছি সামথিং একটা জিনিস আছে তার উপরে সামথিং একটা পাওয়ার আছে। তো দেখো আমি এটাকে একটু প্রকাশ করলাম কিভাবে, n টু দি পাওয়ার r হিসাবে। কিভাবে প্রকাশ করলাম? n টু দি পাওয়ার r হিসাবে। এখন আমি এখানে এটা যে n টু দি পাওয়ার r হিসেবে প্রকাশ করলাম, তো এখানে আসে যায় সমস্যাটা। তখন অনেকেই ভুলটা করে ফেলে কি, যে কোনটা n আর কোনটা r, এইটা আমরা অনেকেই তখন ভুল করে ফেলি যে আসলে এখানকার n কোনটা r কোনটা। তো আমি এখানে একটা সহজভাবে জিনিসটা বুঝাই, যে আমি বললাম নিচে দিলাম হচ্ছে যে পরিবর্তিত হবে না, আর উপরে দিলাম হচ্ছে পরিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে আমি কি দিলাম? নিচে দিলাম পরিবর্তিত হবে না, তার উপরে পাওয়ার হিসেবে দিলাম পরিবর্তিত হবে। তো এখন দেখো তো ভাই আমি এখান থেকে কি বুঝাইতে পারি, যে আমার নিজে যে জিনিসটা বসবে সেই জিনিসটা পরিবর্তিত হবে না, আর উপরে যে জিনিসটা বসবে সেই জিনিসটা কি হবে? পরিবর্তিত হবে। তখন একটা জিনিস এখানে চিন্তা ভাবনা করো, এখানে 3 জন প্রার্থী আছে, কি আছে? 3 জন প্রার্থী আছে, আর ভোটার আছে 5 জন। ওকে ফাইন। তো দেখো তো ভাইয়া এখানে কি প্রার্থীটা চেঞ্জ হবে নাকি ভোটারটা চেঞ্জ হবে? প্রার্থী কিন্তু আমার যা ছিল তাই থাকতেছে, প্রার্থী কিন্তু 3টা থেকে 4টা হবে না, বা 3টা থেকে কিন্তু 2টা হবে না। ঠিক আছে, প্রার্থী কিন্তু যা আছে তাই হবে। বাট ভোটার যে 5 জন, সে 5 জনের ইচ্ছা, সে দেখা গেল যে 5 জনই এ কে ভোট দিল, বা 5 জনই বি কে ভোট দিল, বা 5 জনই সি কে ভোট দিল, বা এমন হলো যে 5 জনের মধ্যে 3 জন এ কে দিল, 2 জন হচ্ছে তোমার মনে করো বি বা সি কে দিল। তার মানে কি চেঞ্জ কে হচ্ছে? কার চেঞ্জটা ঘটতেছে? তোমার হচ্ছে ভোটারের চেঞ্জটা ঘটতেছে, প্রার্থী যা আছে তাই থাকতেছে। তার মানে এখানে জিনিসটা কি হবে? অ্যান্সারটা তাহলে পরিবর্তিত হবে না কে? প্রার্থী, সেটা কতজন? 3। আর পরিবর্তিত হবে তাহলে কে? ভোটার, সেটা কতজন? 5। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 5। ইজি। এখন দেখো আগের যে অঙ্কটা ছিল সেটা কি ছিল? ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার 7, মানে তোমার ওই এলাকায় 60 ডিজিটের মোট কতগুলি নাম্বার তৈরি করা যায়। ওকে ফাইন। তো এখন দেখো তো তুমি যখন একটা ফোন নাম্বার তৈরি করতেছো, ঠিক আছে, তো তুমি যখন নাম্বার 60 ডিজিটের তৈরি করতেছো, এই 60টা ডিজিটে তুমি কি এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, কি 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা অঙ্ক আছে, এই অঙ্কের মধ্যে তুমি কি আলাদা করে নতুন কোন অঙ্ক নিয়ে কি এখানে 60 ডিজিটের মধ্যে একটা ডিজিটে বসাতে পারবা? না, তোমাকে কিন্তু 10টার মধ্যে যে কোনো একটাকে নিতে হবে। তার মানে কি আমার অঙ্কের কোনো পরিবর্তন ঘটতেছে না, ঘটতেছে কোথায়? ডিজিটের। দেখো 60 ডিজিটের অঙ্ক, আমি তখনই বললাম যে দেখা গেল আমার 2টা ডিজিট সেম হয়ে যেতে পারে, দেখা গেল যে পরপর 2টা 1 আছে, পরপর 2টা 2 আছে। তো এরকম কি আমার কার পরিবর্তন ঘটতেছে? ডিজিটের। বাট আমি কিন্তু অঙ্কের কোনো পরিবর্তন ঘটাচ্ছি না, ওই 10টা অঙ্ক থেকে কিন্তু আমি অঙ্ক নিচ্ছি। তাহলে আমার তাহলে কি হবে? অঙ্কের কোনো পরিবর্তন ঘটতেছে না, ডিজিটের পরিবর্তন ঘটতেছে। তার মানে 10 টু দি পাওয়ার 7 হচ্ছে ওই অঙ্কের অ্যান্সার ছিল, যা আমার এখানেও মিলে গেছে। তো তোমরা শর্টকাটে মনে রাখবা এমসিকিউর জন্য, যে এই টাইপের যখন কোনো তোমার রিপিটেটিভ বিন্যাস বা পুনরাবৃত্ত যখন বিন্যাস দিবে, সেই ক্ষেত্রে আমার কি হবে? নিচে থাকবে পরিবর্তিত হবে না সংখ্যাটা, আর উপরে হবে পরিবর্তিত হবে যে সংখ্যাটা। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস দিয়ে ক্লাসটা শেষ করব। তো সেই জিনিসটা হচ্ছে মূলত বলা হয় চাক্রিক বিন্যাস। কি বিন্যাস? চাক্রিক বিন্যাস। আচ্ছা, চাক্রিক বিন্যাসটা কি? ঠিক আছে, তার আমি একটা এক্সাম্পল তোমাদের এখানে লিখি। ঠিক আছে, তো আমি এখানে নাম দিলাম হচ্ছে এ বি সি ডি, এখানে নাম দিলাম হচ্ছে এ বি সি
ডি, ঠিক আছে। এখানে নাম দিলাম এ বি সি ডি, এখানে নাম দিলাম হচ্ছে এ বি সি ডি। তো দেখো তো ভাই আমি এখানে একটা কাজ করলাম, সেটা আমি কি করলাম যে 5টা হচ্ছে মুক্তার 4টা হচ্ছে মুক্তার মালা নিলাম, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। কয়টা নিলাম? এই 4টা হচ্ছে মুক্তার মালা নিলাম। তখন দেখো তো ভাইয়া এখানে একটা ছোট্ট জিনিস এখানে লক্ষ্য করো তো, আমার প্রথমেই ছিল মুক্তারটা এ বি সি ডি ফরম্যাটে, এ বি সি ডি। তো আমি যদি মুক্তাটাকে একটু ঘুরাই দেই, একটু যদি ঘুরাই দিলাম, তাহলে দেখো তোমার এটা চলে আসলো এখান থেকে এখানে, বিটা গেল এখান থেকে এখানে, সিটা গেল এখান থেকে এখানে, এবং ডিটা গেল এখান থেকে এখানে। তারপর সেটা যদি আমি আরেকটু ঘুরাই, তাহলে দেখো আমি এই ফরম্যাটে পাবো কিনা, এটা আসবে এই জায়গায়, বিটা আসবে ওখানে, সিটা আসবে ওখানে, ডিটা আসবে এখানে। ওটাকে যদি আমি আবার আরেকটু ঘুরাই, তাহলে আমার কি আসতেছে, এটা চলে যাচ্ছে এখানে, বিটা থাকতেছে এখানে, সি থাকতেছে এখানে, ডি থাকতেছে এই জায়গায়। তাহলে দেখো আমি একটা মুক্তার মালাকে কি করলাম, একটু একটু করে যদি রোটেশন করি, তাহলে আমি এই 4টা চিত্র আমি পাচ্ছি কিনা। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে ভাইয়া দেখো তো মুক্তাগুলোর পজিশন চেঞ্জ হয়েছে, বাট মালাটা কি কোনো পরিবর্তন ঘটছে? মালাটা কিন্তু সেমই আছে। আমার 4টা মুক্তা ছিল, ওকে ফাইন, কথা হচ্ছে আমি মুক্তাগুলোকে জাস্ট একটু রোটেট করছি। যখন রোটেট করছি তার অর্থ এই না যে আমার মুক্তার মালাগুলোর কোনো পরিবর্তন হয়েছে। এই 4টা মালা কিন্তু আমার সেম মালাই পরিদর্শন করে, অবভিয়াসলি সেমই পরিদর্শন করবে। তার মানে আমি কি বলতেছি, আমার এখানে কত সংখ্যক মালা ছিল, 4 সংখ্যক, মানে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে আমরা প্রথমে নিয়ম অনুসারে জানি যে n সংখ্যক কোনো কাজ, সংখ্যক কোনো জিনিস নিয়ে তুমি যদি কোনো কাজ করো, তাহলে সেই অ্যান্সারটা হবে তোমার ফ্যাক্টোরিয়াল n। তো এখানে আমার ছিল কত, ফ্যাক্টোরিয়াল 4, ওকে ফাইন। কিন্তু কথা হচ্ছে ভাই এখানে আমি একটা জিনিস পেলাম, যে সেটা কি, যে 4টি মালার আমার কোনো পরিবর্তন ঘটতেছে না, 4টি মালা কিন্তু একই বিন্যাসে পরিণত হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, যে 4টি বিন্যাস নিয়ে একটি বিন্যাস হচ্ছে কিনা। তাহলে আমি কি বললাম, 4টি বিন্যাস নিয়ে আমার কি হচ্ছে, একটি বিন্যাস। তাহলে দেখো তো ভাইয়া, তাহলে আমি ঐকিক নিয়মে বলতে পারি না যে একটি বিন্যাস নিয়ে আমার কয়টি হচ্ছে, 1/4টি বিন্যাস, ওকে ফাইন। এখন দেখো তাহলে আমার এখানে n সংখ্যক বলতে কত সংখ্যক ছিল, ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক। তাহলে আমি বলতে পারি না তাহলে ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক এতটি বিন্যাস নিয়ে আমার তাহলে হচ্ছে কত, ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড 4টি বিন্যাস, ওকে ফাইন। তাহলে আমি তাহলে পাইলাম কত, যে ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য আমি পাইলাম কতটি বিন্যাস, ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড 4। ওকে, আমি যদি একটু সাজাই লিখি, যে ফ্যাক্টোরিয়াল 4টাকে আমি কি করলাম, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ডিভাইডেড 4 যদি কাটি, তাহলে এখানে আমি পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1। তাহলে আমার দাঁড়ালো কি, যে 4টা যে মুক্তার আমি মালা নিছি, ঠিক আছে, এই 4টা মুক্তার মালা আমার কত উপায়ে সাজানো যাবে বা কত উপায়ে নির্ধারণ করা যাবে, সেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1। এখন তুমি কল্পনা করো সংখ্যার জায়গায় n সংখ্যক হিসাবে, তাহলে আমি যদি এখন বলি যে ফ্যাক্টোরিয়াল n সংখ্যক মুক্তার মালাকে কত উপায়ে সাজানো যাবে, তাহলে আমার কি হবে, যে ফ্যাক্টোরিয়াল n সংখ্যক মুক্তার মালাকে আমি কত উপায়ে সাজাতে পারবো, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে কি বললাম, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আচ্ছা, এখন দেখো আমি এখন তোমাকে মুক্তার মালাটা আমি তোমার সামনে ধরলাম, তো আমার কোন পাশে, আমার ডান পাশে ছিল হচ্ছে বি, আর বাম পাশে ছিল হচ্ছে ডি। তো ভাই দেখো আমার যদি ডান পাশে যদি বি থাকে আর যদি বাম পাশে যদি ডি থাকে, ঠিক আছে, বাট তোমরা যখন দেখবা তখন উল্টাটা হয়ে যাবে, হবে যে তোমার ডান পাশে হবে ডি, তোমার বাম পাশে হবে বি, মানে আমার যে পাশটা থাকবে সেটা তোমার পাশে হয়ে যাবে উল্টা। তার মানে কি এই যে মুক্তার মালা দুটো চেঞ্জ হয়ে গেল না, মুক্তার মালাটা কিন্তু একটাই থাকলো, জাস্ট তোমার অ্যাঙ্গেল থেকে ভিউটা এক, আমার অ্যাঙ্গেল থেকে ভিউটা আরেক। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি যখন এখানে এতগুলো মুক্তার মালার যে বিন্যাসটা পাইলাম, সেখান থেকে কিন্তু তোমার দুটা মিলে কিন্তু একটাই দাঁড়াচ্ছে, যে তোমার অ্যাঙ্গেল থেকে দেখতে অন্যরকম হলেও আমার অ্যাঙ্গেল থেকে দেখতে অন্যরকম হলেও দুটাই কিন্তু একই। তার মানে কি, অবভিয়াসলি এখানে 2 দ্বারা ভাগ যাবে, কেন যাবে, কারণ দুইটা কিন্তু আমার সেম দেখাচ্ছে। তাহলে মূলত তাহলে আমি যদি বলি যে 4টা মুক্তার মানে 4টা মুক্তা নিয়ে আমি যদি কোনো একটা মালা তৈরি করি, সেই মালাটা কত উপায়ে সাজানো যাবে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ডিভাইডেড 2 উপায়। তাহলে যদি 4টা হয় তাহলে সেখানে হবে ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ডিভাইডেড 2 উপায়। কথা হচ্ছে যে ভাইয়া চাকরির তো একটা গোল টেবিল, তো মনে করো একটা গোল টেবিলে, তোমাদের বাসার গোল টেবিলে বসে তোমরা 4 জন বা তোমার 5 জন মানুষ মিলে নাস্তা বা তোমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছো। এখন যদি আমি বলি এই 4 জন বা 5 জন মানুষ নিয়ে ওই গোল টেবিলে কত উপায়ে বসানো যায়, তখন কি তাহলে তোমরা কি করো ভাইয়া,
তখন কি আমি কি বলতে পারবো যে গোল টেবিলটা আমি যদি এইভাবে যদি ধরি হাতের মধ্যে, তাহলে এক পাশ থেকে অন্যরকম দেখাবে, আরেক পাশ থেকে অন্যরকম, বা আমি একটা মানুষকে যদি ধরি, সেটা কিন্তু কখনোই পসিবল না। এই জন্য তোমার এখান থেকে আমরা যে দুটো সূত্র পাবো, সেই দুটো সূত্রের মধ্যে কি কি হবে যে হচ্ছে যে যদি মালা টাইপের বলে, কি টাইপের বলে, যদি মালা টাইপের বলে সেক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-1 ডিভাইডেড 2, কারণ আমি মালাটাকে কিন্তু দুইটা অ্যাঙ্গেল দেখতে পারবো। আর টেবিল টাইপের যদি বলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে ফ্যাক্টোরিয়াল n-1। ঠিক আছে, ধরো একটা এক্সাম্পল যে বললো যে হচ্ছে 10টা মুক্তার মালা নিয়ে, সরি 10টা মুক্তা নিয়ে কতগুলো মালা তৈরি করা যায়। ওকে ফাইন, তাহলে অ্যান্সারটা হবে ফ্যাক্টোরিয়াল 10-1 ডিভাইডেড 2। অন্যভাবে তোমাকে যদি বলে যে 20 জন লোককে একটি গোল টেবিলে কতভাবে বসানো যায়, তাহলে তোমার অ্যান্সার হবে 20 ফ্যাক্টোরিয়াল 20-1। ওকে, তো আশা করি তোমরা সবাই এই বিন্যাসগুলো তোমরা বুঝতে পারছো। মূলত এই বিন্যাসগুলোই ছিল আমার মানে এই পুনরাবৃত্তিক বলো, চাকরিক বলো, এই বিন্যাসগুলো মূলত আমার এই অধ্যায়ের মূল বিষয় ছিল। আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। যদি বা না বুঝে থাকো তাহলে অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে জানাবা, আমরা তোমাদেরকে সেই কমেন্টের যে কোশ্চেনগুলো বা প্রবলেমগুলো থাকবে এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। এবং আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।